পরে যাবা, একবারে পড়বা, একবারে পড়ে যাবা প্লিজ। হ্যাঁ ক্লাস করতেছে, যাও বাবা। ফ্যানটা ছাড়ো, এখানে না, লাটিম ঘুরাইলে মানুষ শুনবে। যাও। হ্যাঁ এই যে এখন মানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছেন, এতক্ষণ কিছুই বোঝা যাচ্ছিল না। ঠিক আছে, একটু শুধু বলেন ঠিক আছে কিনা, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। ওকে, সব কিছু ক্লিয়ার? এই বেটা, আব্বু আব্বু একটু একটু যাও। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কম্প্যারিজন অফ প্রিয়ন অ্যান্ড কনভেনশনাল ভাইরাস, এটা অলরেডি বলছি, আর না বলি। এখন প্রিয়ন আর মাচ মোর রেজিস্ট্যান্ট অর ইনঅ্যাক্টিভেটেড বাই আল্ট্রাভায়োলেট লাইট হিট দেন হচ্ছে ভাইরাস। দে আর রিমার্কেবলি রেজিস্ট্যান্ট টু ফর্মালডিহাইড অ্যান্ড ঠিক আছে, ওকে ঠিক আছে, এটাই জানার জন্য, তখন এটাও শোনা যাচ্ছিল না, মানে এটা লিখেই বুঝাই। এই প্রিয়নটা হচ্ছে হিট, আল্ট্রাভায়োলেট রে অথবা হচ্ছে নিউক্লিয়াস, এগুলোতে হচ্ছে রেজিস্ট্যান্ট। তাহলে এটা ডিস্ট্রয় হয় কি দ্বারা? ডিস্ট্রয় হয় হচ্ছে অটোক্লেভিং, ফর্মালডিহাইড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাতে হচ্ছে রেজিস্ট্যান্ট, এগুলো দ্বারা হচ্ছে ডিস্ট্রয় হয়। এই জন্য এটা বলার কারণ হচ্ছে সাধারণত ভাইরাস অল্প হিট বা আল্ট্রাভায়োলেট রেতেই ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু প্রিয়ন হয় না। এজন্য প্রিয়নকে ডিস্ট্রয় করতে হলে আপনার কি লাগবে? অটোক্লেভিং করতে হবে, অথবা ফর্মালডিহাইড দিতে হবে, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। হ্যাঁ, এটার মানে হচ্ছে এটা একটু মানে প্রথমে যে আমি এটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্টে প্রিয়নের এই কথাটুকুই একটু ভুল বলেছিলাম, আই এম সরি এক্সট্রিমলি। ঠিক আছে, এজন্য বলা হয়ে থাকে যে হাইপোক্লোরাইড ইজ ইউজ to sterilize surgical instrument or other medical supplies that cannot be autoclave, এই কথাটা। ঠিক আছে, এখন প্রিয়নের আরেকটা বৈশিষ্ট্য আমি যেটা বলেছি, এই ব্যাটা কি হয়েছে, দরজা এতক্ষণ আটকে রেখেছে। প্রিয়নের যে প্রোটিনটা আছে, এই প্রোটিনটা হচ্ছে বডি, আমাদের যে বডির যে প্রোটিন, হ্যাঁ, এটাকে হচ্ছে মিমির কি করে, মিমির কি করে মানে হচ্ছে অনেকটা কাছাকাছি। প্রিয়নের প্রোটিনটা, ঠিক আছে, প্রিয়নের প্রোটিন আর আমাদের বডির প্রোটিনের স্ট্রাকচারটা প্রায় হচ্ছে সেম থাকে। এই জন্য প্রিয়ন আমাদের বডিতে হচ্ছে ইন করলেও এটা হচ্ছে ইনফ্লামেশন করে না, এটা ইনফেকশন করে, বাট ইনফ্লামেশন করে না। ইনফ্লামেশন করতে হলে আপনার হচ্ছে ইমিউনো রেসপন্স থাকবে। এই বডির প্রোটিনের সাথে মিমিক্রি করার কারণে এটার কোনো ইমিউনো রেসপন্স তৈরি হয় না। প্রিয়ন যখন বডিতে যায় এটা ইনফ্লামেশন করে না, ঠিক আছে, কিন্তু এটা আবার ইনফেকশন ঠিকই করে। ইনফ্লামেশন হচ্ছে ইনফেকশন হওয়ার পর যে সিমটম, ওটাকে কিন্তু ইনফ্লামেশন বলে। তাহলে the observation that the prion protein is product of the normal cellular gene may explain why no immune response is formed against the protein. ঠিক আছে, সিমিলারলি দেয়ার ইজ নো ইনফ্লামেটরি রেসপন্স ইন ইনফেক্টেড ব্রেন টিস্যু। আগে যে কথাগুলো বলছি ওগুলোই এখানে বলছে, মানে শেষের এই প্যারাটা এটা খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা হয় সেটা হচ্ছে এই যে দেখেন, ভাইরোলজি বা মাইক্রোবায়োলজি বইটার একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে এই চ্যাপ্টারটা আমি যেগুলো বলেছি এগুলো পড়ার পর দেখেন এই যে সারমর্ম, এটা খুব সুন্দর করে জিস্ট করে এখানে দেওয়া থাকে। এটা 3 স্টার দিছে, প্লিজ আপনারা পড়া শেষ হলে এটা পড়বেন। এরপর সেলফ অ্যাসেসমেন্ট কোশ্চেন, এগুলো বিশেষ করে যারা ইউএসএমএলই এমআরসিপি দিবেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এগুলা খুব ইম্পর্টেন্ট। ওয়ালাইকুম সালাম রে ভাই, খুলে দিছে আব্বা, শুনো, আন্টিরা শুনে, তুমি একটু পরে আসো, মা একটু ক্লাস নেই, লক্ষ্মী পাখি। এরপর হচ্ছে গ্রোথ কার্ভ, এটা খুব বেশি বলবো না, এখান থেকে আহামরি কোনো কোশ্চেন আসে না, যে মানে সামনে আসে যতটুকু সেটা বলবো।
গ্রোথ কার্ভের যে টাইমটা এটা জানতে হবে, দ্য টাইম ডিউরিং হুইচ নো ভাইরাস ইজ ফাউন্ড ইনসাইড দ্য সেল ইজ নোন এস হচ্ছে এক্লিপ পিরিয়ড, মানে হচ্ছে অমাবস্যা। সেখানে কি হবে, কোনো ভাইরাস পাওয়া যাবে না সেলের মধ্যে। এক্লিপস পিরিয়ডস এন্ডস উইথ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ভাইরাস, ঠিক আছে। আর ল্যাটেন্ট পিরিয়ড কি, ইন কন্ট্রাস্ট ইজ ডিফাইন্ড অ্যাজ হচ্ছে the time from the onset of infection to the appearance of the virus extracellularly। তাহলে ভাইরাসের গ্রোথ কার্ভের হচ্ছে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে এক্লিপস, যেখানে হচ্ছে সেলের ভিতর ভাইরাসটা পাওয়া যাবে না, ঠিক আছে। এরপর হচ্ছে কি এক্লিপ পিরিয়ডে এটা, তারপর হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। ল্যাটেন্ট পিরিয়ডে আপনার কি হবে, এটা হচ্ছে অনসেট অফ ইনফেকশন শুরু হতে হতে ভাইরাস এক্সট্রা সেলুলারলি, মানে ব্লাডে আসার পর থেকে যে পিরিয়ডটা, এটাকে বলা হয় ল্যাটেন্ট পিরিয়ড। এটা তো ইম্পর্টেন্ট কিছু না। এরপর স্পেসিফিক ইভেন্ট, এটা হচ্ছে ভাইরাসের আপনি ইভেন্টটাকে তিনটা ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে আর্লি ইভেন্ট, প্রশ্ন আসতে পারে যে হচ্ছে ট্রান্সলেশন অর ট্রান্সক্রিপশন ইজ দ্য আর্লি ইভেন্ট, এটা কিন্তু ফলস হবে। তাহলে আর্লি ইভেন্টে কি হবে, অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন অ্যান্ড হচ্ছে আনকোটিন। মিডল ইভেন্টে কি হবে, ভাইরাল মেসেঞ্জার সিনথেসিস, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন, অ্যান্ড হচ্ছে ভাইরাল প্রোটিন সিনথেসিস অ্যান্ড প্রসেসিং অ্যান্ড ভাইরাল জিনোম রেপ্লিকেশন, মানে রেপ্লিকেশনের হোল প্রসেসটা হচ্ছে মিডল ইভেন্ট, ওকে। আর লেট ইভেন্টে কি হবে, ভাইরাল অ্যাসেম্বলি এবং রিলিজ, যখন হচ্ছে নতুন প্রোজেনি ভাইরাস বের হবে সেটাকে লেট ইভেন্ট বলে। এই কথাগুলোই এখানে লেখা, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। বারান্দায় যাবা কেন? ঠিক আছে, এখন আমরা খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট কিছু টপিকসে আসবো। দেখেন আমি অনেকগুলো স্টার দিয়ে রাখছি, এগুলো একটু বুঝতে হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস উইথ ওয়ান এক্সেপশন, মানে শুধুমাত্র একটা ডিএনএ ভাইরাস ছাড়া বাকি ডিএনএ ভাইরাস অবশ্যই কোথায় রেপ্লিকেট করবে, নিউক্লিয়াসের মধ্যে। খুব দামি কথা, প্লিজ মনোযোগ দিয়ে শুনেন। ডিএনএ ভাইরাস একটা ছাড়া বাকিটা কোথায় রেপ্লিকেট করবে, ইন দ্য নিউক্লিয়াস, অ্যান্ড ইউজ দ্য হোস্ট সেল ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এর মানে হচ্ছে যেই ভাইরাসটা ডিএনএ ভাইরাস, এটা কোথায় রেপ্লিকেট করবে, হোস্ট সেলের নিউক্লিয়াসের মধ্যে, এবং এখানে একটা এনজাইম ব্যবহৃত হবে। এই এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এই এনজাইমটা কোত্থেকে আসে জানেন, এটা আসে হচ্ছে হোস্ট সেল থেকে, হোস্ট সেল থেকে। তাহলে একটা ভাইরাস যেটা ডিএনএ ভাইরাস, এটা রেপ্লিকেট করে কিন্তু হোস্ট সেলের নিউক্লিয়াসে, এবং ব্যবহার করে কি, হোস্ট সেলের এনজাইম, নাম কি, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। ঠিক আছে, বুঝা গেল? খুব সহজ করে বুঝিয়ে গেলাম। তাহলে কোন ডিএনএ ভাইরাসটা, ঠিক আছে আচ্ছা করো, কোন ভাইরাসটা হচ্ছে এই, কোন ডিএনএ ভাইরাসটা হচ্ছে নিউক্লিয়াসে রেপ্লিকেট করে না, সেটা হচ্ছে পক্স ভাইরাস। এটা একটা ডিএনএ ভাইরাস, তারপরে এটা কোথায় রেপ্লিকেট করে, এটা হচ্ছে সাইটোপ্লাজমে রেপ্লিকেট করে। কেন রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে, কারণ হচ্ছে হোস্ট সেলের যে আরএনএ পলিমারেজটা ইউজ করার কথা, এটা এই পক্স ভাইরাসটা করতে পারে না, তার অ্যাক্সেস নেই। হোস্ট সেলের যে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, এটা ইউজ করার তার অ্যাক্সেস নেই। এজন্য শুধুমাত্র সব ডিএনএ ভাইরাস, ঠিক আছে, এরা রেপ্লিকেট করে কোথায়, হোস্ট সেলের নিউক্লিয়াসে, অ্যাকসেপ্ট হচ্ছে পক্স ভাইরাস যেটা সাইটোপ্লাজমে রেপ্লিকেট করে। এরপর হচ্ছে দ্য জিনোম অফ অন ডিএনএ ভাইরাস consist of double stranded DNA except for the parvovirus which have single stranded DNA। খুব দামি পড়া, কিন্তু এই মানে কয়েকটা প্যারার মধ্যে আছে। সবগুলো ডিএনএ ভাইরাসের কি থাকবে, ডাবল স্ট্র্যান্ড থাকবে। কার সিঙ্গেল স্ট্র্যান্ড থাকবে, শুধুমাত্র আরএনএ ভাইরাস। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে। এরকম করে না বাবা, শব্দ করে না। Most RNA virus undergo their entire replicative cycle in the cytoplasm, মানে ম্যাক্সিমাম আরএনএ ভাইরাস তাদের রেপ্লিকেশন কোথায় করে, সাইটোপ্লাজমে করে, এক্সেপ্ট কারা কারা, রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কারা, ওই যে এইচআইভি, হিউম্যান টি সেল
মানে হচ্ছে ভাইরাস, এগুলো হচ্ছে রেট্রোভাইরাস। লিম্ফোট্রপিক ভাইরাস এগুলো হচ্ছে রেট্রোভাইরাস, এরা কিন্তু নিউক্লিয়াসে রেপ্লিকেট করে। আরেকটা হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, বোথ অফ হুইচ হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট রেপ্লিকেটিভ স্টেপ ইন দ্য নিউক্লিয়াস। তার মানে কি, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম আরএনএ ভাইরাস সাইটোপ্লাজমে রেপ্লিকেট করে, শুধুমাত্র রেট্রোভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এরা কোথায় রেপ্লিকেট করে? নিউক্লিয়াসে। এখন আপনি শুধু রেট্রোভাইরাস শব্দটা জানলে হবে না, রেট্রোভাইরাস ফ্যামিলিতে কি কি ভাইরাস আছে প্রশ্নটা কিন্তু দেয়া থাকতে পারে, যে এইচআইভি, হিউম্যান টি সেল লিম্ফোসাইটিক ভাইরাস দিয়ে হচ্ছে রেপ্লিকেট উইদিন দ্য সাইটোপ্লাজম, ফলস হবে, অথবা উইদিন দ্য নিউক্লিয়াস। তো আপনি কি করলেন, রেট্রোভাইরাসের নামই জানলেন না, সেই ক্ষেত্রে তো আপনি কি করবেন, ফলস বা ট্রু ভুলটা দাগিয়ে আসবেন, ঠিক আছে। দ্য জিনোম অফ অল আরএনএ ভাইরাস কনসিস্ট অফ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ এক্সেপ্ট ফর দ্য মেম্বার অফ রিউভাইরাস ফ্যামিলি হুজ হ্যাভ ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। তাহলে সব আরএনএ ভাইরাস কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এক্সেপ্ট হচ্ছে রিউভাইরাস যেটাতে হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। এখন স্ট্রাকচারালি, ঠিক আছে, আরএনএ ভাইরাসের কিছু মানে হচ্ছে ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যেমন পজিটিভ পোলারিটি, নেগেটিভ পোলারিটি। পজিটিভ পোলারিটি মানে কি, ACUG। পজিটিভ পোলারিটি হচ্ছে যে যে সকল আরএনএ ভাইরাসের এমআরএনএ যখন সিনথেসিস হয় তখন এর বেস সিকোয়েন্সটা যদি এই যে মাদারের মতো হয়, মানে সেম, মানে এই যে আরএনএ ভাইরাসটা এটা এমআরএনএতে কনভার্ট হলো, কিন্তু এর বেস সিকোয়েন্সটা ACUG রইল, ACUG, এটাকে বলা হয় কি পজিটিভ পোলারিটি। কিন্তু যখন এই আরএনএ থেকে এমআরএনএ তৈরি করা হলো, তখন যদি এর বেস সিকোয়েন্স ধরেন UCGA হয়ে গেল, তখন এটাকে বলা হয় নেগেটিভ পোলারিটি। মানে এমআরএনএ সেম বেস সিকোয়েন্সের হলে সেটাকে পজিটিভ পোলারিটি, ডিফারেন্ট সিকোয়েন্সের হলে সেটাকে বলা হয় নেগেটিভ পোলারিটি। এটা একটু পড়তে পারেন, খুব ইম্পর্টেন্ট তা না, এই যে এখানে দেওয়া আছে সুন্দর করে উদাহরণ সহ বোঝার জন্য। এরপর টেবিল 29.2 এর নিচের দিকে, ঠিক আছে, খুব সুন্দর কিছু কথা দেওয়া আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে কিন্তু মানুষজন এগুলো পড়ে না, বিশ্বাস করেন। সেগুলো হচ্ছে কি, এমআরএনএ ইজ সিনথেসাইজড বাই হোস্ট সেল আরএনএ পলিমারেজ ইন দ্য নিউক্লিয়াস। তাহলে যখন হচ্ছে আরএনএ রেপ্লিকেশন হয় বা আরএনএ ভাইরাসগুলোর রেপ্লিকেশন হয়, তখন তারা হোস্ট সেলের মানে কি করে, নিউক্লিয়াসের ভিতরে যে আরএনএ পলিমারেজ সেটা ইউজ করে। যেমন হচ্ছে ডিএনএ ভাইরাসগুলো কি করতো, ডিএনএ ভাইরাসগুলো হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজটা ইউজ করতো, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে জিনিসটা বোঝানো হয়েছে। সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ কনভার্টেড টু ডাবল স্ট্যান্ডার্ড বাই ডিএনএ বায়োসেল পলিমারেজে, যে কথাগুলো বলছি। হেপাটাইটিস বি ভাইরাস ইজ এ ভিরিয়ন এনকোডেড and ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হচ্ছে কি, ওই যে রেট্রোভাইরাস যেগুলো সেগুলো ইউজ করে থাকে। এগুলো বলে ফেলছি, একই কথা যেগুলো সেগুলো বলে ফেলছি। এখন ইম্পর্টেন্ট ফিচার অফ আরএনএ ভাইরাস, এটা হচ্ছে আমি ট্রেস্টার দিয়েছি, এই যে নিচের কথাগুলা খুব খুব ইম্পর্টেন্ট। রেট্রোভাইরাস কোন এনজাইম কন্টেইন করে, ডিএনএ আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। কেন এটা দরকার হয়, এই কারণে দরকার হয় যে রেট্রোভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস, তো আরএনএ ভাইরাস যদি নিউক্লিয়াসে হচ্ছে, হ্যাঁ একটু পজ দিচ্ছি, সমস্যা নেই, ওয়েট করতেছি, দেখতেছি আপু। হ্যাঁ আপু, আমার চেহারা আসিয়া পড়িয়াছে, এখন সমস্যা করছে না। আচ্ছা, এখন ঠিক আছে, বোঝা যায়। এই যে যেগুলো হচ্ছে রেট্রোভাইরাস এগুলোর ক্ষেত্রে কি দরকার হয়, এরা তো হচ্ছে আরএনএ ভাইরাস, কিন্তু রেপ্লিকেট করবে কোথায়, নিউক্লিয়াসে,
ঠিক আছে? যেহেতু এগুলো আরএনএ ভাইরাস, নিউক্লিয়াসে এদের রেপ্লিকেট করতে হবে, তো এদের জন্য একটা স্পেশাল এনজাইম দরকার। এই এনজাইমটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেসের ফলেই বম্মার কাছে যাও, বলো বম্মা চানাচুর, আমি জানি না চানাচুর কোথায় আছে। এই রিভার্স ট্রান্সক্রিপ্টের এনজাইমের কারণেই এই রেট্রোভাইরাসগুলা হোস্টের নিউক্লিয়াসে ট্রান্সক্রিপ্ট করতে পারে। এই কথাটাই সুন্দর করে বুঝাইতে চাইছি, ঠিক আছে? এই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমের আরেকটা নাম হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ঠিক আছে? আপনি দেখেন, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ডিএনএ যখন হচ্ছে ডিএনএ ভাইরাসের ট্রান্সক্রিপশন প্রয়োজন হয়, ঠিক আছে, তখন কি হয়? তখন আপনার একটা এনজাইম দরকার হয় যেটার নাম হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এটা কাদের আছে? ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে। কারণ এরা কেন এটা ইউজ করে? এরা হচ্ছে হোস্ট সেল থেকে এটা ইউজ করে কোথায় রেপ্লিকেট করার জন্য? নিউক্লিয়াসে রেপ্লিকেট করার জন্য। কিন্তু আরএনএ ভাইরাসের এই রেপ্লিকেশনটা যদি নিউক্লিয়াসে করতে হয়, তাহলে তাদের একটা এনজাইমের প্রয়োজন হয় যেটার নাম আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এর আরেকটা নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস, ঠিক আছে? এই জিনিসটাই বুঝাইতে চাইছি। এই কথাগুলোই এখানে বলা আছে, খুব ইম্পর্টেন্ট। সন্ধ্যার সময় মনে হয় সবাই ফেসবুক গুতাইতে থাকে, এজন্য। এতটুকু কি বুঝছেন কিনা রে ভাই? রিভার্স ট্রান্সক্রিপ্টেসটা বুঝতে পারছেন কিনা? এরপর আমরা এই টপিকটুকুই যে আরেকটা সুন্দর টপিকসে আসতেছি, লাইসোজেনি। সন্ধ্যার সময় নেট প্রবলেম হইলে আজকে চেষ্টা করব শেষ করে দিতে, মানে ইম্পর্টেন্ট টপিকসটা কিন্তু শেষ করে দিছি, বাকি আছে, মানে আমি চেষ্টা করব শেষ করে দিতে। একান্ত যদি বেশি ঝামেলা করে তাহলে শেষ করব না। ক্লাস তো খুব বেশি সময় হয়েছে। আপু পুরাটা শেষ করবেন? ক্লাস তো বেশিক্ষণ নেই নাই রে আপু, ক্লাস তো 7:30টায় শুরু করছি, মাঝখানে হচ্ছে অল্প একটু সময় হয়েছে। দেখি শেষ করতে পারি কিনা, ঠিক আছে? খুব বেশি হতো না, একটু শুনেন। এবার শুনেন, লাইসোজেনি। নেট ঠিক আছে তো ভাই? লাইসোজেনি কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, লাস্টেরটুকু বুঝেন না? আচ্ছা আমি বলি। আরএনএ ভাইরাস, অনেকে বুঝতে পারছে? আরএনএ ভাইরাস কি করে? রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে। এখন এই আরএনএ ভাইরাসকেই যদি আপনি নিউক্লিয়াসে হচ্ছে রেপ্লিকেট করাইতে যান, তখন তার যে এনজাইমটা আছে উল্টায়া যাবে, ঠিক আছে? আচ্ছা এটা আরেকটু এখানে নিয়ে বুঝে। আরএনএ ভাইরাস কি করতেছে? সাইটোপ্লাজমে আপনার রেপ্লিকেট করতেছে। কিন্তু যদি আপনি এটাকে হচ্ছে নিউক্লিয়াসে রেপ্লিকেট করাতে চান, তখন হচ্ছে আপনার একটা এনজাইম আছে, সেটা হচ্ছে কি? সরোনা, আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এখানে আরেকটা লেখো। এই এনজাইমটার সহায়তা প্রয়োজন হয়। এই এনজাইমটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এই এনজাইমগুলো আছে কোন ভাইরাসের ক্ষেত্রে? রেট্রোভাইরাস, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটা আছে বলেই এই রেট্রোভাইরাস অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে রেপ্লিকেট করতে পারে। তোমরা দুইজন যাও না বাবা, যাও প্লিজ, কথা বলে না, এখান থেকে যাও, যাও চানাচুর চাও বম্মার কাছ থেকে যাও। এবার বুঝছেন? ওকে, লাইসোজেনি খুব ইম্পর্টেন্ট একটা টপিকস।
লাইসোজেনিটা কি? এই ভাইরাসের হচ্ছে এটা ডিএনএ, ঠিক আছে? এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, এটা হচ্ছে হোস্টের ডিএনএ। এই যে ভাইরাস আর হোস্টের ডিএনএটা হচ্ছে ইন্টিগ্রেট করলো, ইন্টিগ্রেট করে এখান থেকে টুকরো টুকরো অংশ বেরোলো। এই টুকরো অংশগুলোকে বলা হয় প্রোফেজ। প্রোফেজ, বুঝতে পারছেন? না এখন প্রবলেম হচ্ছে না আপু, নেটের প্রবলেম হচ্ছে না। লাইসোজেনিটা কি? ভাইরাস আর হচ্ছে হোস্ট সেলের ডিএনএ, দুইটা একসাথে যখন ইন্টিগ্রেশন হয় তখন এটাকে বলা হচ্ছে লাইসোজেনি। লাইসোজেনি, এই যে লাইসোজেনিকটা, ঠিক আছে, এই যে লাইসোজেনিকটা, এটা থেকে কি হয়, নতুন যে ভাইরাস রেপ্লিকেট করতেছে ব্যাপারটা তা না, কিন্তু যেই নতুন একটা চেঞ্জেবল যে ডিএনএ তৈরি হচ্ছে দুইটা মিলিয়ে, এই ডিএনএটা কিন্তু ফাংশনেটিং থাকে। এই নতুন এই অংশটুকে, আচ্ছা আমার তো মনে হচ্ছে এখন নেট প্রবলেম নাই, নেট প্রবলেম হলে তো বোঝা যায়। আপনার কি সবার কাছে নেট প্রবলেম হচ্ছে বলেন তো? অন্তত এই টপিকসটুকু তো শেষ করতে হবে, লাইসোজেনি অংশটুকু। সবারই কি হচ্ছে নেট প্রবলেম? এত বাজে নেট কেন? বাজে নেট বলেন তো? এই যে আমার ক্লিনিক্যাল ক্লাসে যে ক্লাস নিলাম তখন তো প্রবলেম হলো না রে আপু। অ্যাটলিস্ট লাইসোজেনিটা বুঝাই। আচ্ছা এটা একটু বুঝাই। ভাইরাসের ডিএনএ, হোস্টের ডিএনএ, ঠিক আছে, দুইটা একত্রিত হলো, বাট এটা নতুন একটা ধরেন ইন্টিগ্রেটেড নিউক্লিয়াস তৈরি হলো। এটা ক্লাস কালকেও নিতে পারবো, তাহলে কালকে নিলে খুব সম্ভবত সন্ধ্যার জন্য, আজকে চাইছিলাম শেষ করে দিতে। হ্যাঁ বুঝছি ভাই, নিচ্ছি না লাইসোজেনি নিচ্ছি না, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন বলেন যে আজকে রাতে ক্লাস করবেন নাকি কালকে বিকেলে করবেন? লাইসোজেনি তো ইম্পর্টেন্ট একটা জিনিস, সন্ধ্যা দেখে আপু। নেট প্রবলেম বলতে মানে আমরা তো হচ্ছে না, ট্রাস্ট করছি আপু, সত্যি নেট প্রবলেম, আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? সবাই তো আর মিথ্যা কথা বলে নাই, রেখে দিচ্ছি খুব সম্ভবত সন্ধ্যার জন্য, ঠিক আছে? মানে আমার ক্লাসগুলো তো শেষ করে কিছু, আরে লাইসোজেনি নিচ্ছি না এখন। আজকে আর ক্লাস করবেন নাকি কালকে নিব সেটা বলেন? কালকে তাহলে বিকেলে ক্লাস নেব। একজন বলছে আপু এখন ঠিক আছে নিয়ে নেন, এখন যে চেহারা দেখতেছে বুঝছেন, ওই যে যখন হচ্ছে বোর্ড দিকে তাকাবো তখন আবার নেট চলে যাবে। সন্ধ্যা দেখে বোধহয়, আমি কি করব বলেন, আমার তো কিছু করার নাই, নেট যেহেতু প্রবলেম হচ্ছে। আচ্ছা আজকে রাতেই হচ্ছে মানুষজন বেশি চাচ্ছে। হ্যাঁ এখন তো ক্রিস্টাল ক্লিয়ার, এরকমই শয়তান বুঝছেন, নেট হচ্ছে শয়তান, পড়াবে না, ঠিক আছে? এখন দেখেন আমার চেহারাটা ঠিকই, এই
ফোকলা মার্কা চেহারাটা দেখা যায়। কিছু জিনিস জাস্ট দুই একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে সাইটো হোস্ট ডিফেন্স আর লাইসোজেন। এটা সকালে কিভাবে নেবে আপা? সকালে কাল বিকেলে আসলেই এখন হচ্ছে মানে পুরাটাই দেখেন, কোনো কাটতেছে না, কথা নাই। এখন কি আবার একটু ট্রাই করি আপু? ঠিক আছে, আবার একটু ট্রাই করি, দেখি মানে ঠিক হচ্ছে যেহেতু পড়ায়। দেখেন আমি আপনারাই বলেন, এখন দেখেন সবাই বলতেছে ক্লিয়ার। না হয় একটু মুখেই বলি, সবসময় বই যে দেখা লাগবে সেটার তো দরকার নাই। ঠিক আছে, একবার ট্রাই করে দেখি। এটা আপনারা ভালো কথা বলছেন, কারণ পড়া হচ্ছে ভাইরোলজি ইম্পর্টেন্ট, বাট হচ্ছে অনেক কিছুই তো পড়ায় ফেলছি, তাই না? ইম্পর্টেন্ট অনেক কিছু পড়ায় ফেলছি না, আপনাদেরও সুবিধা হয়, মানে আমারও সুবিধা হয়। এই যে নেক একদম লাইসোজেনিটা পড়াই, বাকিগুলো হচ্ছে বলে দিব। ঠিক আছে, আচ্ছা আপনারা এত কথাটা, হ্যাঁ ফ্রন্ট ক্যামেরাটা অন করি। আপনারা যে এত কথা বলতেছেন ভাই, বুঝতেছেন কিনা সেটা বলেন না। বুঝতেছেন? পড়াগুলা বুঝেন তো? আমার বুঝানো কি ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আমারও এটা মনে হইতেছে বই দেখার দরকার নাই, আমাকে দেখেন। ঠিক আছে, আমার চেহারা দেখলে নেট যাবে না। পড়া ঠিক আছে কিনা বুঝেন কিনা একবার একটু জাস্ট ওই ব্যাক ক্যামেরাটা একবার একটু স্টার্ট করি, সেখানে হচ্ছে দেখি কতটুকু আমরা পড়তে পারি। হ্যাঁ, এই যে ফ্রন্ট ক্যামেরাতে নিচ্ছি, এভাবে নেয়, এভাবে বোঝা যায় না? বোঝা যায় না রে ভাই, ব্যাক ক্যামেরায় কি তো লাটিম গেছে। তুমি এখানে আসছো কেন? পরে নিও বাবা। এই যে দেখেন সরো লাইসেন্স নিশ্চয় এটা পারছো? ওকে, লাইসোজেনি ব্যাপারটা হচ্ছে এই যে একটা ভাইরাস ডিএনএ, হ্যাঁ এটা হচ্ছে হোস্ট সেল ডিএনএ, এই দুইটার মিলন হলো, তারা গভীর মিলনে আবদ্ধ হয়ে তারা এইরকমই থাকবে। এই যে নতুন যে নিউক্লিয়াসটা তৈরি হইতো, ঠিক আছে, এটা কিন্তু ফাংশনেটিং বাট নর্মালি নন রেপ্লিকেটেড না, নর্মালি হচ্ছে রেপ্লিকেট করে না, ঠিক আছে, করে না, বাট এটা ফাংশনেটিং। একটা কি হইল ভাইরাস ডিএনএ, আর একটা হচ্ছে হোস্টেড ডিএনএ। কোনো কারণে এটা কি হলো, একটা আনফেভারেবল কন্ডিশনে এটা ভেঙে যাওয়ার পর এখান থেকে যে টুকরোগুলো বের হয় বা নতুন যে প্রোজেনি, মানে এটা কি মিউটেট একটা ডিএনএ হয়েছে না, মিউটেট যে ডিএনএ, এটা কিন্তু মিউটেট নতুন একটা ডিএনএ বের হইলো। ঠিক আছে, এই মিউটেড ডিএনএগুলোকে বলা হচ্ছে ফাজ। ঠিক আছে, ফাজ। এই ফাজগুলো যখন কোনো ব্যাকটেরিয়া ইনজেস্ট করে বা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে যায়, ব্যাকটেরিয়ার সেলের সাথে ইন্টিগ্রেট করে, ঠিক আছে, সেটাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। আর এই নর্মাল ব্যাকটেরিয়াটা যখন ফাজের সাথে ইন্টিগ্রেট হয়ে ব্যাকটেরিওফাজ তৈরি করছে, এটা কি বলা হয় লাইসোজেনিক কনভার্সন। ভাই বুঝছেন কিনা বলেন, একটা ইম্পর্টেন্ট টপিকস। ঠিক আছে, তাড়াতাড়ি নেট আবার আমার চেহারা না দেখলে চেঞ্জ হয়ে যাবে। লাটিমের কথা কম, এটা বুঝছেন? আবার বলি, হোস্টেড ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ দুইটা মিলিত হয়ে এটা ফাংশনেটিং, কিন্তু নর্মালি কোনো নতুন রেপ্লিকেশন করলো না। একটা আনফেভারেবল মানে বডির আনফেভারেবল কন্ডিশন
বা হচ্ছে ভাইরাস কোনো কারণে ব্রেকডাউন হলো, নতুন যে মিউটেড ডিএনএটা বের হলো, এই মিউটেড ডিএনএ যখন হচ্ছে, এই মিউটেড ডিএনএ গুলোকে বলা হয় প্রোফেজ। প্রোফেজটা যখন কোনো ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে ইন্টিগ্রেটেড হয়েছে তখন সেটাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। এই নর্মাল একটা ব্যাকটেরিয়া যখন প্রোফেজের সাথে ইন্টিগ্রেট হয়ে ব্যাকটেরিওফাজ তৈরি করলো, এটাকে বলা হয় লাইসোজেনিক কনভার্সন। খুব সহজ করে বুঝাইয়া দিছি। কিছু কিছু ব্যাকটেরিয়া, আবারও চেহারা দেখাইতে আসছি। লাইসোজেনিক কনভার্সনের সুবিধা হচ্ছে এই লাইসোজেনিক কনভার্সন হয়ে সেভারেল এন্ডোটক্সিন তৈরি করে কিছু কিছু ব্যাকটেরিয়া, যেমন হচ্ছে ডিপথেরিয়া, বোটুলিনাম, কলেরা এন্ড হচ্ছে ইরেথ্রোজেনিক টক্সিন। এগুলো হচ্ছে যদি লাইসোজেনিক কনভার্সন না হয় তাহলে এরা ইনঅ্যাক্টিভ, মানে তারা এক্সোটক্সিন তৈরি করতে পারবে না এবং বডিতে ডিজিজ প্রডিউস করতে পারবে না। সুতরাং মেডিকেল ইম্পর্টেন্সে এই লাইসোজেনিটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ডিপথেরিয়া, বোটুলিনাম, কলেরা টক্সিন অ্যান্ড ইরেথ্রোজেনিক টক্সিন এগুলো যখন হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ হবে তখনই কিন্তু এরা ডিজিজ তৈরি করবে, আদারওয়াইজ করবে না। ঠিক আছে, সহজ জিনিস। শেষ ভাই, শেষ লাইসোজেনিক। এরপর জেনেটিক্স অ্যান্ড জিন থেরাপি, এগুলো হচ্ছে এখানে জেনেটিক্স অ্যান্ড জিন থেরাপি দেখেন, আপনি সারমর্মটা বের করেন। মিউটেশন কাকে বলে একটু পড়বেন। কমপ্লিমেন্টেশনটা কি, যখন একটা ভাইরাস প্রোটিন হচ্ছে অন্য একটা ভাইরাসের প্রোটিন দ্বারা ইউজ হয়, যেমন হেপাটাইটিস ডি। তারপর ফেনোটাইপিক মিক্সিন হচ্ছে কি, দুইটা ভাইরাস যখন একটা সেলকে ইনফেক্ট করে, দুইটা ভাইরাস একটা সেলকে ইনফেক্ট করলো, ইনফেক্ট করার পর নতুন যে প্রোজেনি ভাইরাস তৈরি করলো, তখন সে কি করলো, ওই দুইটা ভাইরাসের ডিএনএ হচ্ছে কন্টেইন করলো, এটাকে বলা হয় ফেনোটাইপিক মিক্সিং। এতটুকু, এখানে আর কিছু নেই। ক্লাসিফিকেশন অফ মেডিকেলি ইম্পর্টেন্ট ভাইরাস পড়া দিয়ে দিছে, এই যে দেখেন ডিএনএ ভাইরাস, 3 স্টার, আরএনএ ভাইরাস, নামগুলা খুবই ইম্পর্টেন্ট। ভিতরে কিছু পড়বেন না, কেন পড়বেন না জানেন? ক্লিনিক্যাল ভাইরোলজিতে আমার চেহারাটাই দেখাই, কেন পড়বেন না জানেন? ক্লিনিক্যাল ভাইরোলজিতে এগুলো আলাদা করে পড়তে হবে। ক্লাসিফিকেশন অফ মেডিকেলি ইম্পর্টেন্ট ভাইরাসের মধ্যে প্রিন্সিপাল অফ ক্লাসিফিকেশনে যে ডিএনএ এবং আরএনএ ভাইরাসটা আছে, শুধুমাত্র এটা খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা ডিএনএ ভাইরাস, এই ভিতরের এত বড় চার্ট আল্লাহর ওয়াস্তে মুখস্থ করে না পারা ভাইয়ারা, ঠিক আছে, মুখস্থ করবেন কি এইটা ভাই, সেটা হচ্ছে কি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস। নেকেড কি, একেবারে ঠোঁটস্থ, ঠিক আছে, মানে পানির মতো একেবারে গড়গড় করে মুখস্থ করবেন, একেবারে সুরার মতো। আমরা সুরা পড়ার সময় কি থোকায় থোকায় পড়ি না? অ্যাডিনো ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস, পলিওমা ভাইরাস, এপিপি এগুলো কি নেকেড। তারপর এনভেলাপ হচ্ছে এইচএইচপি, ঠিক আছে, এইচএসপিতে কি হয়, হেপাডিএনএ ভাইরাস, হারপিস ভাইরাস, পক্স ভাইরাস। তারপর হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, সবই তো ডাবল স্ট্যান্ডার্ড, একটা ছিল না সিঙ্গেল স্ট্যান্ডার্ড ভাইরাস অলরেডি বলছি, সেটা কি পার্ভো ভাইরাস B19, এটা কি নেকেড ভাইরাস, ঠিক আছে, শেষ। এরপর হচ্ছে আরএনএ ভাইরাস, না তুমি নিচে ভালায় এটার উপর বসো। আরএনএ ভাইরাসে কি হচ্ছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস অলওয়েজ নেকেড, সেটা হচ্ছে কি রিও ভাইরাস। পালা, এটা কিন্তু বলে ফেলছি। নেকেড, এনভেলাপ, এগুলো হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট। ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ ভাইরাসটা বেশি ইম্পর্টেন্ট, কথা বুঝছেন? এখানে হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস কোনটা সেটা কিন্তু আসবে। এইগুলা সবসময় যে একেবারে মুখস্থ করার দরকার আছে সেটা না। সেখানে কারণ এখানে হচ্ছে ক্লিনিক্যাল ভাইরোলজিতে গিয়ে আপনাকে হচ্ছে ওইগুলার একটু বর্ণনা পড়তে হবে, এখানে সময় নষ্ট করবো না। এরপর হচ্ছে প্যাথোজেনেসিসটাও বলে দিই। একটা ভাইরাস, এটা হচ্ছে একটা সেল, ঠিক আছে, এটা ভাইরাসটা কি করলো, সেলের মধ্যে ঢুকলো, সেলের ভিতর ঢুকার পর এটার বিভিন্ন রকম চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে এটা মইরা গেছে, এটাকে বলা হয় ডেথ। এরপর কি হতে পারে, এরপর যেটা হতে পারে, একটা সেলের সাথে আরেকটা সেল লাগাই দিয়ে কি করতে পারে,
মাল্টি নিউক্লিয়েটেড সেল তৈরি করতে পারে। হ্যাঁ, আরেকটা কি করতে পারে, এই সেলের ভিতরের সাইটোলজি যা চেঞ্জ করে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন করে, যেমন হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি। আরেকটা করতে পারে, কিছুই করতে পারে না, কিছুই হবে না, নো অ্যাপিয়ারেন্স চেঞ্জ। বডির ইমিউনিটি ভালো থাকলে কি হয়, এটাকে তো মাইরাকে এটা বের করে দেয়, সো কিছু করতে পারে। তাহলে একটা ইনফেক্টেড সেলের কি হয়, একটা হচ্ছে ডেথ হতে পারে, ফিউশন হয়ে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফরমেশন করতে পারে, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন করতে পারে, নো অ্যাপিয়ারেন্ট মরফোলজিক চেঞ্জ। এগুলো কি হয় সেলের ভিতর। সেলের আরেকটা নাম কি, সাইটো। তাহলে সাইটোপ্যাথিক ইফেক্ট মানে কি, একটা ভাইরাস একটা সেলের মধ্যে গিয়ে যেসব চেঞ্জ করে, এটা কি ভাই বলা হয় সাইটোপ্যাথিক ইফেক্ট। এখন বইয়ের দিকে তাকান, সাইটোপ্যাথিক ইফেক্ট বলছি, বাকিগুলা চেহারা দেখে বলে চুপ। এখন এই ইনফেক্টেড সেলগুলোর অনেক সময় ইনক্লুশন বডি থাকে। ইনক্লুশন বডিগুলো কি হয়, ইনক্লুশন বডির একটা ক্যারেক্টার আছে, এগুলো হচ্ছে দিজ আর ডিসক্রিট এরিয়া কন্টেইনিং ভাইরাল প্রোটিন অর হচ্ছে ভাইরাল পার্টিকল। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইনক্লুশন বডি। এখন ইনক্লুশন বডির বিভিন্ন নাম আছে, যেমন হচ্ছে কি, আমরা হচ্ছে নেগ্রি বডিস পাই, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যাচ্ছে, ব্রেইনে পাওয়া যায় সাধারণত। কোথায় পাওয়া যায়, র্যাবিস ভাইরাসে। তারপর আমরা কি পাই, আউসে ইনক্লুশন বডি পাই। এগুলো কোথায় পাই, এটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস ইনফেকশনে পাই। তারপর মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল পাই, হারপিস ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস। এটা কিন্তু শুধু এখান থেকে পড়লে হবে না, এখান থেকে তো পুরাটা পড়বেনি, সাথে আপনাদের যে গাইড ছিল না 5th ইয়ারে, ওইখানে কিন্তু সুন্দর করে লেখা যায় আছে যে কোন কোন ভাইরাস ফর্ম মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, কোন কোন ভাইরাস ফর্ম ইনক্লুশন বডি, ঠিক আছে। এইগুলো আবার দেখবেন ওইসব গাইডে ভালো আছে। কিছু কিছু জিনিস গাইড থেকে পড়লে দোষের নাই, ওইখানে এই কথাগুলো গুছানো আছে। ক্লাস নেওয়ার কিন্তু একটা উদ্দেশ্য হচ্ছে কোত্থেকে কোন টপিকসটা পড়বেন এটা বুঝিয়ে দেওয়া। আর সাইটোপ্যাথিক ইফেক্ট আমি বলে দিছি অলরেডি কি। এই কন্টিনিউ করব, কালকে নিব না, অল্প টপিকস আছে, এত দরকার নাই, কালকে নেয়ার শেষ হয়ে যাবে। কন্টিনিউ কি করব নাকি রেখে দিব, আপনাদের ইচ্ছা। একটা তারপর হচ্ছে একটা ভাইরাস দ্বারা, এরকম করে না, একটা ভাইরাস দ্বারা একটা পেশেন্ট ইনফেক্টেড হলো। ইনফেক্টেড হওয়ার পর কি হতে পারে, সেটা হতে পারে বিভিন্ন রকম হতে পারে। সেটা হচ্ছে সেলটাকে ড্যামেজ করবে, তারপর হচ্ছে স্প্রেড করবে, বডি থেকে বের করে দিবে, অথবা হচ্ছে ল্যাটেন্ট ইনফেকশন তৈরি করবে। এগুলো হচ্ছে ইনফেক্টেড পেশেন্টের কি হতে পারে, এই জিনিসগুলা দেখেন পড়ে ফেলবেন। এরপর একটি ইম্পর্টেন্ট টপিক, বুঝছেন, ছবি দেখলেই তো নেটে প্রবলেম হয়, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন যারা গাইনি আছেন, যারা পেডিয়াট্রিক্স আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, পোর্টাল রুট অফ এন্ট্রি অফ ইম্পর্টেন্ট ভাইরাল প্যাথোজেন। দেখেন কোত্থেকে শুরু হবে, 1 নম্বরে হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল, একেবারে সুরার মতো মুখস্থ করবেন। ট্রান্সপ্লাসেন্টাল কি কি ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, রুবেলা, জিকা, পার্ভোভাইরাস, B19 কি ডিজিজ কি করে, খুব খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি, ব্লাডের মাধ্যমে কোনগুলা যায়, হেপাটাইটিস বি, সি, ডি, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস কি কি হচ্ছে ডিজিজ করে, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট, মানে হচ্ছে ওই যে ডিউরিং বার্থ প্রসেস মেনলি বোঝায়। হার্পিস সিমপ্লেক্স টাইপ 2, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, জিকা ভাইরাস, ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস কি ডিজিজ করে। তারপর স্কিন, র্যাবিস, ইয়েলো, ডেঙ্গু, জিকা, হিউম্যান প্যাপিলোমা, স্কিন পর্যন্ত এই যে দেখেন, প্রথমটায় 3 স্টার, পরেরটায় 3 স্টার, জেনিটাল ট্র্যাক্টের এটাও 3 স্টার, এরপর হচ্ছে 2 স্টার, 1 স্টার, এরপর 1 স্টার। বেটা এমন করিস না, ঠিক আছে। এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 247 আপু, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু মুখস্থ করা, একেবারে ঠুটস্থ করে ফেলতে হবে পরীক্ষার জন্য, খুব খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে রেসপিরেটরি, জিআইটি একটু কম ইম্পর্টেন্ট, এবং এগুলো আপনারা একটু পড়লেও মনে রাখতে পারেন, মুখস্থ করবেন প্রথম 3টে স্পেশালি, কোনোভাবেই যেন ভুল না হয়।
শুনেন, একটু ইন্টারফেয়ার হতে পারে বাচ্চাদের জন্য। দুইটা বাচ্চা এত লং টাইম তো আসলে আটকে রাখা সম্ভব না, বিশেষ করে ছোটটা, ঠিক আছে? এরকম করলে মানুষ বকা বলে। তারপর ভাইরাস দ্যাট কমনলি কজেস ফিটাল অ্যান্ড নিউনেটাল ইনফেকশন। এই যারা পেডিয়াট্রিক্স এবং গাইনির আছেন, শুনো আব্বু, এরকম করলে এই ক্লাসের মধ্যে বড় স্যার আছে, বড় স্যার মাকে অনেক বকা দিবে। তুমি লক্ষ্মী বাচ্চা না, একটু সময় দাও, বেশি বাকি নেই। সেটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টাল সাইটোমেগালো পার্ভোভাইরাস রুবেলা জিকা, পেরিনেটাল হেপাটাইটিস বি সি হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 HIV হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। দেন হচ্ছে ব্রেস্ট ফিডিং সাইটোমেগালো ভাইরাস হিউম্যান টি সেল ভাইরাস। খুব খুব ইম্পর্টেন্ট আপু, খুব ভালো করে ইয়া করে দিবেন। আর এই নোটগুলো পড়বেন, হ্যাঁ এই নোটগুলো ইম্পর্টেন্ট। এখানে একটু টেবিল কেন্দ্রিক পড়া। তারপর হচ্ছে অ্যানিমাল রিজার্ভিয়ারের শুধু ভাইরাসের নামগুলো পড়বেন, যে কোন কোন ভাইরাসের অ্যানিমাল হচ্ছে রিজার্ভিয়ার এবং হচ্ছে নামগুলা। এটা খুব বেশি মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু মনে রাখবেন। এরপর হচ্ছে পারসিস্টেন্ট, একটা ভাইরাস বডিতে ঢুকলো কি করবে আপনার? একটা হচ্ছে পারসিস্টেন্ট ভাইরাস ইনফেকশন হতে পারে, ভাইরাসটা বডিতে থাকবে, বডিতে থেকে কি করতে পারে? বডিতে থেকে ইনফেকশন করতে পারে, অথবা ইমিউনোটলারেন্স করতে পারে, অথবা ফরমেশন অফ ভাইরাস অ্যান্টিবডি কমপ্লেক্স হুইচ রিমেন্স ইনফেকশন। আর লোকেশন অফ দ্য ভাইরাস উইদিন দ্য ইমিউনোলজিক্যালি শেল্টার্ড সেট, যেটাকে বলা হয় স্যাংচুয়ারি, যেমন হচ্ছে ইন দ্য ব্রেন। র্যাপিড অ্যান্টিজেনিক ভেরিয়েশন অফ দ্য ভাইরাস, স্প্রেড অফ দ্য ভাইরাস ফ্রম সেল টু সেল অ্যান্ড ইমিউনোসাপ্রেশন। মানে একটা ভাইরাস যদি পারসিস্টেন্টলি বডিতে থাকে, সে কি কি কাজ করতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং মুখস্থ করা। শান্তি লাগতেছে খালি আমারটাই এমন না ভেবে। এরপর হচ্ছে ক্রনিক ক্যারিয়ার, এটা একটু সুন্দর করে বুঝিয়ে দেয়। ক্রনিক ক্যারিয়ার এবং ল্যাটেন্ট ইনফেকশন, দুইটার মধ্যে পার্থক্য কি? ক্রনিক ক্যারিয়ার, ল্যাটেন্ট ইনফেকশন দুইটাতেই কিন্তু বডিতে ভাইরাসটা থাকতেছে, কিন্তু ক্রনিক ক্যারিয়ারে কি হবে? আপনার পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকবে, কিন্তু সে কিন্তু ইনফেকশাস থাকবে, মানুষের গায়ে রোগ ছড়াবে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। সিমটোমেটিক পেশেন্ট ইজ মোর বেটার দেন ক্রনিক ক্যারিয়ার, কারণ ক্রনিক ক্যারিয়ারে সিমটম থাকে না, তারা হচ্ছে ডিজিজ ছড়ায় কিন্তু নিজেরা অ্যাসিমটোমেটিক থাকে। ঠিক আছে, কোন কোন ভাইরাস থাকে একটু পড়ে নেবেন। ল্যাটেন্ট ইনফেকশন কি? ল্যাটেন্ট ইনফেকশন হচ্ছে কিছু কিছু ভাইরাস একটা হচ্ছে বডিতে ঢুকছে, সে বডির একটা ডেফিনিট অর্গ্যান বা হচ্ছে একটা এরিয়াতে গিয়ে চুপটি মেরে বসে থাকে। ঠিক আছে, সে নিজে কোনো সিমটম প্রকাশ করে না এবং সে কিন্তু ইনফেকশাস না, কিন্তু সে বডিতে আছে। সেই ইনফেকশাস কখন হবে? যখন সে ফেভারেবল কন্ডিশন পাবে অনেক বছর পর, তখন সে হচ্ছে ইনফেকশাস হবে। এটাই হচ্ছে মেইনলি ক্রনিক ক্যারিয়ার। তাহলে ক্রনিক ক্যারিয়ার কি? বডিতে থাকতেছে, পেশেন্টের কোনো সিমটম নাই, বাট সে কিন্তু ইনফেকশাস হিসেবে কাজ করতেছে। আর ল্যাটেন্টটা হচ্ছে কি? সে হচ্ছে বডিতে থাকতেছে, ঠিক আছে, পেশেন্টটা হচ্ছে ইনিশিয়াল ইনফেকশন হয়েছে কিন্তু পরবর্তীতে সে হচ্ছে ইনফেকশাস না, কিন্তু হচ্ছে বডিতে একটা অর্গানে গিয়ে চুপটি মেরে বসে আছে, অনেক বছর পর গিয়ে সে হচ্ছে আবার ডিজিজ করতে পারে। এগুলো কি? যেমন হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের ক্ষেত্রে সেন্সরি গ্যাংলিয়া। ঠিক আছে, তারপর হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, এটা কি ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে থাকে, এবং হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 হচ্ছে লাম্বার এবং স্যাক্রাল গ্যাংলিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যই। ঠিক আছে, এরপর হচ্ছে স্লো ভাইরাস ইনফেকশন। এগুলো মেনলি হচ্ছে ওই যে প্রিয়ন দ্বারা যেগুলো হয়, প্রলং পিরিয়ড দ্বারা হয়, এগুলো অলরেডি বলে ফেলছি। এরপর হচ্ছে কি? পড়া শেষে পালস পড়বেন। আমাদের খুব অল্প পড়া আছে, আর একটু ধৈর্য ধরেন। হোস্ট ডিফেন্স, দেখেন আপনারা যখন একটা বই পড়েন তখন চ্যাপ্টার কন্টেন্ট বলে যে একটা জিনিস আছে, এটা পড়তে হবে, এটা কিন্তু আপনি বুঝেন না। হোস্ট ডিফেন্সের মেইন পড়া হচ্ছে এই চ্যাপ্টার কন্টেন্টে। এখানে লেখাই আছে নন স্পেসিফিক কি, স্পেসিফিক কি। এখানে ডিটেল প্রশ্নের উত্তরগুলো, যেমন স্পেসিফিক ডিফেন্স, এটা আপনি ইমিউনোলজিতে পড়বেন, এখানে আমি এটা ডিটেল পড়াবো না। নন স্পেসিফিক ডিফেন্সের নামগুলো একেবারে ঠোঁটস্থ পড়ে ফেলবেন। আপনার কিন্তু এটা প্রশ্নে আসবে, হুইচ আর দ্য
নন স্পেসিফিক ভাইরাল ডিফেন্স। এর মধ্যে যেটুকু একটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আলফা বিটা ইন্টারফেরন কখন আসে, আসে হচ্ছে গ্রুপ অফ প্রোটিন যেটা হচ্ছে ভাইরাল ইনফেকশনের পরে হচ্ছে আসে, কোত্থেকে আসে, হিউম্যান সেল থেকে আসে, অর আফটার এক্সপোজার টু আদার ইনডিউসার। ঠিক আছে, তাহলে এটা হিউম্যান সেল থেকে আসছে। ফ্যাগোসাইটোসিস কারা করে, ম্যাক্রোফেজ করে। ঠিক আছে, তারপর আলফা ডিফেন্সিন, এটা কি হচ্ছে, এটাও এক ধরনের অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে। এইটার জাস্ট নাম একটু মনে রাখলেই হবে। ফিভার, ফিভার কি করে, ইম্পর্টেন্ট রোল। এটা কি করে, এটা হচ্ছে ইম্পর্টেন্সটা আনসার্টেন, বা হচ্ছে বডি টেম্পারেচার যখন বেড়ে যায় তখন অনেক সময় হচ্ছে হিট সেন্সিটিভ ভাইরাসগুলোকে ডিস্ট্রয় করতে পারে। মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স যেমন হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য ইম্পর্টেন্ট। সার্কামসিশন হিউম্যান প্যাপিলোমার ক্ষেত্রে হচ্ছে অনেক, আর হিউম্যান আর হার্পেস সিমপ্লেক্স টাইপ 2 এটার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এখানে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি, এগুলো ইমিউনিটিতে পড়বেন। আমরা অনেকটাই চলে আসি। ল্যাবরেটরি ডায়াগনোসিস ভাইরাসের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এই ক্ষেত্রে হচ্ছে মাইক্রোস্কোপিক আইডেন্টিফিকেশন, যেগুলো অলরেডি বলছি। ইনক্লুশন, বডিটা হচ্ছে কেমন দেখে, এটা আমি বলে ফেলছি। ঠিক আছে, এগুলো একটু পড়বেন। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল কারা কারা তৈরি করে, এখানে খুব সুন্দর করে বলা আছে। ঠিক আছে, এই জিনিসগুলা এখান থেকে আপনি পড়তে পারেন। এরপর অ্যান্টিভাইরাল ড্রাগস, কয়েকটা নাম জানলেই হবে ফার্মাকোলজি থেকে, এখানে নট ইম্পর্টেন্ট। দেখেন আমরা পড়ার শেষে কিন্তু চলে আসছি। এখন নেট প্রবলেম হচ্ছে না তো, তাই না? থ্যাংক ইউ। এরপর হচ্ছে ভাইরাল ভ্যাকসিন, এটাও হচ্ছে কি, এটা হচ্ছে লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিনের পার্থক্য। লাইভ ভ্যাকসিনে অবশ্যই লঙ্গার ডিউরেশন দিবে। কেন দিবে? কারণ লাইভ ভ্যাকসিনে ভাইরাসটাকে সরাসরি ঢুকানো হয়, ঢুকানোর পর সেই ভাইরাসটা বডিতে ইমিউন রেসপন্স তৈরি করে এবং সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত প্রোটেকশন দেয়। শর্ট ভ্যাকসিন কি, শর্টার পিরিয়ড। ইফেক্টিভনেস অবশ্যই লাইভ ভ্যাকসিনে বেশি থাকবে, কিল ভ্যাকসিনে লোয়ার। লাইভ ভ্যাকসিনে দুইটা ইমিউনোগ্লোবিনই তৈরি হয়, একটা হচ্ছে আইজিএ এবং আইজিজি। বিশেষ করে আইজিএটা মিউকোসাল প্রোটেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আইজিজি হচ্ছে কিল ভ্যাকসিনে খুব ইম্পর্টেন্ট। দেখেন আপু, আমি 3 স্টার দিছি, আপু আপু করি কারণ ভাইদের চেহারা দেখতেছে না। ইন্টারাকশন অফ ট্রান্সমিশন অফ ভিরুলেন্স, লাইভ ভ্যাকসিন কিন্তু হচ্ছে ভিরুলেন্স অ্যাক্টিভিটিতে মোর ইফেক্টিভ, এটা হচ্ছে লেস ইফেক্টিভ। আবার লাইভ ভ্যাকসিন নিজেই কিন্তু ভিরুলেন্স হতে পারে। ঠিক আছে, কিল ভ্যাকসিন নো। স্টেবিলিটি অফ রুম টেম্পারেচার লো, কারণ এটা লাইভ, ভাইরাল তো স্টেবল না। ঠিক আছে, টেম্পারেচারে, সুতরাং সেটা হচ্ছে রুম টেম্পারেচারেতে লো স্টেবল, এটা হচ্ছে হাই স্টেবল। তারপর এক্সপ্রেশন অফ ভ্যাকসিন ভাইরাস অ্যান্ড ট্রান্সমিশন টু নন ইমিউন কন্ট্যাক্ট, এটা হচ্ছে বুঝেছে হার্ড ইমিউনিটি। লাইভ ভ্যাকসিনে না, আমি যেগুলো বলছি এর বেলে পড়া লাগবে না পা। ভ্যাকসিনে হার্ড ইমিউনিটিটা পসিবল, কিন্তু কিল ভ্যাকসিনে পসিবল না। ক্যান কজ ডিজিজ ইন ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট, ইয়েস, আর এটা হচ্ছে নো। বাবা একটু চুপ করো না, 5 মিনিট লাগবে মাত্র। না, শুরু হয়েছে এই জন্য পজ দিছি। এখন দ্রুত যাব, কারণ এই পড়াগুলো একটু মুখস্থ ভিত্তিক পড়া, এখানে তো আমার বোঝানোর কিছু নেই। তারপর হচ্ছে কারেন্ট ভাইরাল ভ্যাকসিন, ভাই কোনটা লাইভ ভ্যাকসিন কোনটা কিল ভ্যাকসিন, এটা আমি বলি। এখানে হচ্ছে এগুলো গাইনির জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, চেহারা দেখাই, এখানে চেহারাটাই দেখে, এই কারণে দেখাই, এটা তো মুখস্থ পড়া, আপনারা পারবেন। এই টেবিলের ক্ষেত্রে গাইনিরা হচ্ছে একটু সিলেক্টিভ পড়বেন, যেমন হচ্ছে রুবেলা, তারপর হচ্ছে পোলিও, হেপাটাইটিস, এগুলো পড়বেন। পেডিরা মিজেলস মামস সব পড়বেন পেডির জন্য। ঠিক আছে, এই চার্ট খুব খুব ইম্পর্টেন্ট, কোন ভাইরাসটা লাইভ কোনটা হচ্ছে কিল। ঠিক আছে, আর গাইনিরা সিলেক্টিভ কি পড়বেন, রুবেলা পড়বেন, ভ্যারিসেলা জোস্টার, ঠিক আছে, পোলিও আর হচ্ছে হেপাটাইটিস, এগুলো। সার্স কোভিড ভ্যাকসিন, এটা দরকার আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে গাইনিরা পড়বেন। ভ্যাকসিন ইউজড ইন হচ্ছে স্পেশাল সিচুয়েশন। আমরা কি রুটিনলি সব ভ্যাকসিন দেই না, কিছু কিছু ভ্যাকসিন আমরা স্পেশাল সিচুয়েশনে ইউজ করি। সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে র্যাবিস, যেমন হচ্ছে র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন অ্যান্ড হচ্ছে ভ্যাকসিন। তারপর ইয়েলো ফিভার, জাপানিজ এনকেফালাইটিস, ডেঙ্গু, ইবোলা, স্মল পক্স, এডিনোভাইরাস, এগুলো আবার হচ্ছে দুজনের জন্যই ইম্পর্টেন্ট।
নেট প্রবলেম হলে সমস্যা নেই, আমি শেষ করে দিব। এরপর এই টেবিলটা গাইনির জন্য ইম্পর্টেন্ট কিনা একটু রাফা আপুকে জিজ্ঞেস করতে পারেন, তবে পেডির জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা স্পেসিফিক ফর হচ্ছে চিলড্রেন। আচ্ছা, এটা গাইনিদেরও কিন্তু পড়া হয়ে যাবে। আপনি যখন ভ্যাকসিন পড়ছেন ভাইরাল এবং ব্যাকটেরিয়াল, তখন কিন্তু আলটিমেটলি এটা পড়া হয়ে যাচ্ছে। তারপর ট্রাভেলারের জন্য কোন ভ্যাকসিনটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়াল এবং ভাইরাল, ব্যাকটেরিয়াল মেনিঙ্গোকক্কাল, কলেরা, টাইফয়েড, ভাইরালের মধ্যে এবি, পলিও, ইয়োলো, র্যাবিস, জাপানিজ এনকেফালাইটিস। এখন দেখেন এই পড়াগুলো কিন্তু কঠিন না, আপনি যেই পড়াগুলো এখানে পড়ে আসছেন ওইগুলোই এখানে রিপিট হচ্ছে। পড়া শেষ, এর বেশি লাগবে না। মানে খুবই সরি নেটের ডিস্টার্বের জন্য। আসলে সন্ধ্যায় আমি ক্লাস নেই, আমার ক্লিনিক্যাল ক্লাস বিকেলে নিয়েছি, আরেকটা ক্লাস 9টায় নিয়েছি। সন্ধ্যায় মানে আমি অনেক দিন তো নেই না, সন্ধ্যায় যে সমস্যা হয়েছে জানি না। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। রাফা আপু অনেক সুন্দর করে ক্লাস নেয়। এখন হচ্ছে আমি যতটুকু পারছি চেষ্টা করছি। একটু নেটে প্রবলেম হয়েছে, এটা আমার নেটের দোষ না, আসলে এটা সন্ধ্যা বেলার দোষ, ঠিক আছে? এর জন্য হচ্ছে কিছু মনে করবেন না। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে হচ্ছে ভাইরোলজি নিয়ে যদি কোনো প্রবলেম থাকবে, কোনো থাকে, তাহলে হচ্ছে আপনারা হচ্ছে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি কিন্তু বেসিক ভাইরোলজিটা শেষ করে দিয়েছি, অযথা এটার জন্য হচ্ছে দরকার নেই, পড়াটা শেষ করে। আরেকটা কথা, বেসিক ভাইরোলজি শেষ হয়েছে মানে আপনি খুব হেলায় ফেলায় পড়বেন তা না। গাইনি এবং হচ্ছে পেডির জন্য বেসিক ভাইরোলজি খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে গাইনিতে হচ্ছে আপনাদের ক্লিনিক্যাল ভাইরোলজিটা মানে হচ্ছে অতটা লাগে না, কিন্তু বেসিক ভাইরোলজিটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অল্প পড়া দেখে এখানে নাকি অল্প পড়া। আপনি টেবিলগুলার সময় কই ছিলেন রে ভাই, ঠিক আছে? টেবিলগুলোর সময় কোথায় ছিলেন? কতগুলা টেবিলগুলো তো বলে গেছি, ওটা মুখস্থ করবেন আপনি, ঠিক আছে? বলে কি অল্প পড়া, টেবিলগুলো ছোটস্থ করতে হবে। আর বিশেষ করে পেডিয়াট্রিক্সের যারা আছেন, বিশ্বাস করেন একটা কথা আপনি বাদ দিতে পারবেন না, ঠিক আছে? একজনে বলতেছে হচ্ছে আপু এই চ্যাপ্টার থেকে কি পড়া লাগবে আবার একটু বলেন শর্টলি। মেইন প্রবলেম ছিল কোন চ্যাপ্টার? ভাইরাল ভ্যাকসিন থেকে। এটা হচ্ছে ওই যে ক্যারেক্টারিস্টিক অফ লাইভ অ্যান্ড কিল ভ্যাকসিনের যে পার্থক্য মেইনলি ভাইরাল ভ্যাকসিনের, তারপর কারেন্ট ভাইরাল ভ্যাকসিন কোনটা লাইভ কোনটা কিল্ড, তারপর ভ্যাকসিন ইউজড ইন স্পেশাল সিচুয়েশন, এখানে সব টেবিল, আপু মুখস্থ পড়ার কিছু নেই। তারপর ভ্যাকসিন রিকমেন্ডেড ফর চিলড্রেন এজ 0 to 6 ইয়ার, আর হচ্ছে সাম ইম্পর্টেন্ট ভ্যাকসিন রিকমেন্ডেড ফর হচ্ছে ট্রাভেলার্স, এটা এগুলোই তো। আর হার্ড ইমিউনিটি এগুলো তো ইমিউনোলজিতে বুঝাইছে, ঠিক আছে? আর এই যে আমার গলাটা ভাঙা, বুঝছেন, আমি একটু বেশি কথা বলি। আরও তো শিশুদের ডাক্তার, ক্রনিক টনসিলাইটিস, ওষুধ খাই, স্টেরয়েড দিছে 21 দিনের, নয়তো আরেকটু মধুর লাগবে শুনতে। আমার কিন্তু এই ফ্যাসে গলা না, আমি কিন্তু হাইপোথাইরয়েড না, আমাকে দেখে হাইপোথাইরয়েড মনেও হচ্ছে না, কিন্তু হচ্ছে মানে ওই ল্যারিঞ্জাইটিস টনসিলাইটিস না, ক্রনিক ল্যারিঞ্জাইটিস হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লিনিক্যাল খুব সম্ভবত যার উইংয়ে হবে, তবে রেসিডেন্সির যারা আছে তাদের ক্লিনিক্যালটা আমার নেওয়া লিখতে পারে, কারণ রেসিডেন্সির জন্য ক্লিনিক্যাল খুব ইম্পর্টেন্ট। মানে ব্যাকটেরিয়াটা মাইক্রোবায়োলজি যারা রেসিডেন্সি দেবেন, সেটা আপনি যেই সাবজেক্টেরই হন না কেন, সার্জারি, তারপর হচ্ছে পেডিয়াট্রিক্স বা হচ্ছে গাইনোকোলজি, এটার জন্য কিন্তু মাইক্রোবায়োলজি খুব ইম্পর্টেন্ট একটা